ফারহান দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, ইশারা ইতস্তত করছে। ও চাইছে না পুরনো কথা নিয়ে ঘাটাঘাটি করতে। জীবন যেভাবে আছে সেভাবেই চলুক। উঠে যেতে চাইছে, ফারহান চোখ পাকিয়ে তাকায়। ইশারা আবারও মিয়ে যায়। ফারহান দাঁড়ানো থেকে ইশারার বরাবর একটা চেয়ার নিয়ে কিছুটা দূরত্বে বসে পড়ল। অন্যের স্মৃতি ওর অধিকার নেই, তাই এই দূরত্ব। ইশারা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছোটবেলায় মা মারা যায়, মায়ের চেহারাও আমার মনে নেই। তিনি কিভাবে মারা গেছেন তাও জানি না। এক একজন এক এক কথা বলে। আমি অনেক চেষ্টা করি তাকে স্মরণ করার, কিন্তু পারি না। তার কোনো ফটো নেই আমার কাছে। বাবার দ্বিতীয় স্ত্রী মায়ের সমস্ত স্মৃতি বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন। ব্যবহার্য জিনিসপত্র সব কিছু ফেলে দিয়েছেন। পারলে হয়তো আমাকেও ফেলে দিতেন, কিন্তু সমাজ মানত খুব, তাই হয়তো পারিনি। উচ্চবিত্ত পরিবারে জন্ম আমার। আমার বাবার অঢেল সম্পদের মালিক, কিন্তু আমি সাধারণ ঘরের মেয়ের মতোই বড় হয়েছি। হুট করে দেখে কেউ বলতে পারবে না আমি কোন সোসাইটিতে বিলং করি। আমার মা, মানে সৎ মা, কাজের লোককে দুহাত ভরে দিতে কার্পণ্য করেন না। যত সমস্যা আমার বেলায়, ভালো স্কুল, কলেজ, ভার্সিটি কোনোটাই পাইনি। বাড়িতে 3 জন কাজের লোক থাকা সত্ত্বেও তারা কোনো কাজ আমাকে ছাড়া হয় না। পরীক্ষা চলছে আমার, ধম নিতে পারছি না পড়ার চাপে। তখন তারা আমাকে আরও বেশি প্রয়োজন পড়ে, অথবা তুচ্ছ কাজে আমাকে ব্যস্ত রাখেন। আর যদি সামান্য এদিক থেকে সেদিক হয় তবে অকথ্য ভাষায় গালাগাল করতেন। আমার মা একটা অকর্মা জন্ম দিয়ে তার ঘাড়ে চেপে মরেছে। একা কেন মরল, আমাকে সাথে নিতে পারলো না? সব কিছু সহ্য করতে পারলেও এসব কথা আমি সহ্য করতে পারতাম না। অনেক কষ্ট হতো, মাঝে মাঝে মনে হতো মরে যাই, কিন্তু সাহস হয়নি। বাবাও এসব বলতো, আমাকে এক প্রকার বোঝা মনে করতো। ভাই বোনেরাও একই ব্যবহার করতো। আমার চেয়ে ওরা ছোট হলেও তুই তুকারি করে কথা বলতো। কিছু মনে করতাম না, ওদের সব হুকুম মেনে চলতাম। ছোট থেকে কেউ একটু আদর করে ভালোবেসে কথা বললে গলে যেতাম, কারণ আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম। অনেক অবহেলা বঞ্চনার শিকার হয়েছি। সকালে ঘুম ভেঙেছে তিক্ত কথা শুনে, ঘুমাতেও গিয়েছি তিক্ত কথা শুনে। নানা কারণে আমি সময় মতো স্কুল, কলেজ, ভার্সিটিতে যেতে পারতাম না, তাই স্যারদের বকা প্রতিদিন খেতে হতো। কেউ বন্ধুত্ব করতো না, কেউ ছিল না যে একটু সময় নিয়ে আমার কথা শুনবে। 2 বছর আগে অহনার সাথে পরিচয় হয়। ও একমাত্র আমার দুঃখের সঙ্গী। ভাবলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতো বাঁচবো, কারোর কাছে সামান্য খাওয়ার জন্য পড়ে থাকবো না। কিন্তু সেটাও হলো না। ফাইনাল পরীক্ষার পরপরই আমার বিয়ে ঠিক করে ফেললেন। তখন রেজাল্টও পাবলিশ হয়নি। বাবা সোহেলের সাথে আমার বিয়ে ঠিক করলেন। সোহেল বাবার মতো ধনাঢ্য ব্যক্তি না হলেও উচ্চ পদস্থ পদে চাকরি করত। আমার তো ধন সম্পদ চাই না, একটু ভালোবাসার সম্মান চেয়েছি। সোহেল বাবা মার একমাত্র ছেলে। ওর বাবা নেই, পরিবার বলতে একমাত্র মাই আছে। ওর মা রোজ আমাকে ফোন করতেন, আমার খোঁজ খবর নিতেন। এত আদুরে গলায় দরদ মেখে কথা বলতো যে আমার চোখে পানি এসে পড়ল। মনে হতো এই বুঝি মাকে পেয়েছি। সোহেল বিয়ের আগে 2বার ফোনে কথা বলেছে। তখন ওকে আমার পৃথিবীর সেরা ছেলে মনে হয়েছে। এত নম্র ভদ্র মানুষ যেন পৃথিবী তার দুটো নেই। ইশারা আলতো হাসলো, তারপর বলল, ও যে কত ভালো মানুষ সেটা বিয়ের প্রথম দিনই টের পেয়েছি। প্রথম দিনই জঘন্য আর তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি। ইশারার গলা ধরে এসেছে। ওর কথা শুনে ফারহান বুঝতে পারছে আসলেই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে। ইশারা চোখের পানি মুছে আবারও বলতে লাগলো, 2 মাসের সংসারে কখনো হেসে দুটো কথা বলেনি। 5টা মিনিট সময় নিয়ে আমার খোঁজ খবর নেয়নি, প্রয়োজন মনে করেনি। বাড়িতে তেমন থাকতো না। সকালে অফিসের জন্য বের হতো আর ফিরতো রাত 12টা কি 1টায়। কখনো আবার ফিরতোই না। যেটুকু সময় বাড়ি থাকতো দাসের মতো বিহেভ করতো। এটা দাও ওটা দাও চিৎকার চেঁচামেচি শুরু করতো। ভালোভাবে একটা কথা বলতো না। আমি শুধু প্রয়োজন ছিলাম, আর কিছু না। তবুও চেষ্টা করেছি মানিয়ে নেবার। বিয়ের মাসখানেক পরে বুঝতে পারলাম ওর অ্যাফেয়ার আছে। রাতভর মেয়েদের সাথে কথা বলতো। প্রথম প্রথম বারান্দায় গিয়ে কথা বলতো, তারপর আমার পাশে শুয়েই কথা বলতো। সে সাধারণ কথা নয়। ঘৃণায় আমার দৌড়ে পালাতে ইচ্ছে করতো, কিন্তু সেটা সম্ভব ছিল না। কান পৌঁছে যেত, মুখ চেপে ধরে কাঁদতাম। এমন একটা মানুষের সাথে আছি ভাবতেই গা ঘিন ঘিন করতো। ফারহানের ঘৃণা হচ্ছে পুরুষ জাতির প্রতি। একটা মেয়েকে কিভাবে ট্রিট করেছে। ওর কণ্ঠস্বর বদলে যাচ্ছে, কম্পিত কণ্ঠে বলল, প্রতিবাদ করনি?
ইশারা শুকনো হাসলো, তারপর বলল, করেছিলাম, যার ফলাফল আমার শরীরের ক্ষতগুলো। ফারহান চমকে উঠল। ও তোমার গায়ে হাত তুলতো? ইশারা হেসে বলল, আগে তুলতো না, প্রতিবাদ করার পর শুরু হয়। ও একটা পাষণ্ড ছিল, নিষ্ঠুরের মতো মারতো, একটু মায়া হতো না। আবার চোখের পানি ওর হৃদয়ে স্পর্শ করতো না। তারপর শাশুড়ি মাকে জানালাম, তিনি অবাক হলেন না, কষ্ট পেলেন না, রাগও করলেন না। তিনি বললেন, পুরুষ মানুষের অমন একটু দোষ থাকেই, মানিয়ে নিতে হয়। ভুল পথ থেকে ফেরানোই স্ত্রীর কাজ। সেদিন বুঝলাম। শাশুড়ি আমার জ্ঞাত ছিল এই বিষয়ে। আমি জিজ্ঞেস করলাম, আপনি সব জেনে শুনে কেন একটা মেয়ের জীবন ধ্বংস করলেন? আমার সাথে কেন এমন করলেন? আপনার ছেলে দুশ্চরিত্র, রাতের পর রাত অন্য মেয়ের সঙ্গে কাটায়, এটা জেনেও কেন? তিনি বললেন, ছেলেকে সংসারী করার জন্য, ভালো পথে ফিরিয়ে আনার জন্যই তোমাকে এনেছি। স্বামীর প্রতি মনোযোগী হও। সেদিনের আগ পর্যন্ত তিনি দরদি মা ছিলেন। তারপর থেকে তার অন্যরূপ দেখতে পেলাম। সব কিছুতে আমার ভুল ধরতে থাকে। শৈলের বিষয়ে কিছু বলতে বললে আমি নাকি শৈলের যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারিনি, ওকে ধরে রাখতে পারিনি। আমিও অযোগ্য, সব দোষ আমাকেই দিত। ছেলেকে বিন্দুমাত্র শাসন করেনি। এরপর থেকে দুজনের অত্যাচার শুরু হলো। একজন মানসিক আর আর আরেকজন শারীরিক অত্যাচার করত। আমার শরীর এখনও অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। শাশুড়ির ধারণা ছিল আমাকে ভয় দেখিয়ে চাপে না রাখলে আমি সংসার ছেড়ে চলে যাব। তিনি চাইতেন না তার ছেলেকে রেখে চলে যাই। চলে গেলে তার এই ছেলেকে নিয়ে কি করবে যদি নতুন করে ঘর করতে না পারে? তাই তার ছেলেকে দিয়ে নানানভাবে মার খাওয়াতেন, নিজে গায়ে হাত তুলতো না। জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠছিল। ফারহানের চোখ ছলছল করছে, অবাক হয়ে ইশারাকে দেখছে। ওকে দেখে কে বলবে এত কিছু সহ্য করেছে? পুলিশকে জানাও নি? বাড়িতে বলেছিলাম, মা সোজা বলে দেন ও সংসার ছাড়লে ওনার বাড়িতে আমার জায়গা হবে না। বাবা বললেন মানিয়ে নিতে, বিয়ে দিয়েছেন, তার দায়িত্ব শেষ। আত্মীয়রা বাবার ভয়ে চুপ থাকতো। আমি কি করব, কোথায় যাব? তাই সহ্য করে যাচ্ছিলাম একটু আশ্রয়ের জন্য। কিন্তু একদিন তো বাড়াবাড়ি করে ফেললো। সোহেলের চাচাতো ভাই এলো বাড়িতে। তিনি সোহেলের বড় ছিলেন এবং বিবাহিত ছিলেন। একদিন হুট করে বিকেলবেলায় বাড়িতে এলো। মা আমাকে বলল আমি যাতে চা করে দিই। চা দিয়ে ড্রয়িং রুম থেকে চলে যাচ্ছিলাম, ভাইয়া ডেকে বলল, ভাবি আপনার চুল তো মাশাআল্লাহ, ঋতুকে একটু টিপস দিয়েন তো, ওর চুল বড় হয় না বলে বেশ আফসোস করে। ঋতু ওনার স্ত্রীর নাম। আমি শুধু হেসে বলি, জি অবশ্যই। সেটা সোহেল অফিস থেকে ফিরে দেখে ফেলে। ইশারা শব্দ করে কাঁদতে থাকে। ফারহান চোখের কোণ থেকে আঙুল দিয়ে পানি মুছে বলল, কি হচ্ছিল? ইশারা বসা থেকে উঠে দাঁড়ালো, পেছন ঘুরে পেছনের দিক থেকে হিজাব তুলছে। ফারহান অবাক হয়ে দেখছে। ইশারা কি দেখাতে চাইছে বুঝতে পারছে না। ওর ছোট ছোট চুলের একটা ঝুঁটি দেখতে পাচ্ছে ইশারা। ঝুঁটিতে হাত দিয়ে নাড়িয়ে দেখিয়ে সামনে ঘুরে বলল, অনেক ছোট থেকে আমার কোমরের নিচ পর্যন্ত চুল ছিল। খালামণি বলতো মায়ের মতো আমার চুল। তার নাকি বড় বড় চুল ছিল। আমি তাই চুলগুলো আগলে রাখতাম। মায়ের একটা বৈশিষ্ট্য নিজের মধ্যে বহন করতে চাইতাম, খুব যত্ন করতাম। চুলগুলো যেন আমার জীবন ছিল। সোহেল আমার চরিত্র নিয়ে আজেবাজে কথা বলতো, খুব মারধর করতো। আমি নাকি ওর অনুপস্থিতিতে ওর ভাইয়ের সাথে নষ্টামি করি। এইটুকুতেই শান্ত হলো না, আমার চুলগুলো ধরে টেনে হিঁচড়ে রান্নাঘরে নিয়ে গেল, তারপর গোড়া থেকে কেটে ফেললো। আমি অনেক আকুতি মিনতি করেছি, শুনিনি। ঘাড় পর্যন্ত করে দিল চুল। এ কয়েক মাসে এটুকু হয়েছে, তাই সবসময় হিজাব পরি। সেদিন আমি পাথর হয়ে গিয়েছিলাম, চুপ করে গিয়েছিলাম। শাশুড়ি সেদিন বলেছিল, সোহেল বউয়ের চুল কেটে দিলি, মানুষ কি বলবে, বউকে কেমন দেখাচ্ছে, এ চুল তো গজাতে অনেক সময় লাগবে, মানুষকে কি জবাব দেব? ইশারা একটু থামলো। ফারহান আর পারেনি চোখের পানি আটকে রাখতে। একটা ছেলে এতটা অমানুষ কি করে হতে পারে? ইশারা বলল, সেদিন শুধু বলেছিলাম, তুমি একটা কুকুর, অমানুষ জানোয়ার, এর শাস্তি তুমি পাবে, তোমাকে আমি ঘৃণা করি। সোহেল হেসে বলল, আমি অমানুষ তো ঠিক আছে, এবার অমানুষের আসল রূপ দেখবে। আমি তখনও বুঝতে পারিনি কি করবে। অহনাকে সব ঘটনা খুলে বললে ও বলল ও সংসার করতে হবে না, আমি পুলিশ নিয়ে আসবো আগামীকাল।
তুই দরকার পড়লে রাস্তায় ভিক্ষা করে খাবি, তবু এই অমানুষের সাথে থাকবি না। আমিও ভাবলাম আর নয়, সারা দিন কেঁদেছি, খাওয়া দাওয়া হয়নি। অনেক রাতে পানি খেতে উঠি, তখন ওকে কারোর সাথে মোবাইলে কথা বলতে শুনি। ও কাউকে বলছে ও যা চায় তা যদি পেতে সাহায্য করে তবে নিজের বউকে একদিনের জন্য দিয়ে দেবে। এটা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, আমার হাত থেকে গ্লাস পড়ে যায়। শৈল আমাকে দেখে চমকে যায়। আমি আর কিছু না ভেবে হাতের জগের পানি ফেলে সজোরে ওর মাথায় আঘাত করি। ও মা বলে চিৎকার করে মেঝেতে পড়ে যায়, তারপর সেন্স হারায়। আমি খুব ভয় পেয়ে যাই, মানুষ খুন করে ফেললাম। আমার শরীর থর থর করে কাঁপছিল। ওর মা ছুটে আসে চিৎকার শুনে, এসে বলতে লাগলো, খুন করে ফেললি ডাইনি, খুনি তুই, তোকে ছাড়বো না, নানান কথা। আমার হাত চেপে ধরে রেখেছিল। আমি ভয়ে তাকে সজোরে ধাক্কা মেরে ফেলে পালিয়ে এলাম। বড় খালার বাড়িতে উঠলাম। সব বলার পর বলল ওর কিছু হবে না, শয়তান এত সহজে মরে না। তার পরের দিন জানতে পারলাম আসলেই শয়তান এত সহজে মরে না। সুস্থ হয়ে হন্যে হয়ে আমাকে খুঁজছিল। বাবাও খালার বাড়িতে অনেকবার এসে খোঁজ করেছে, খালা সব অস্বীকার করেছে। তারপর এখানকার চাকরি হওয়ার পর এখানে চলে আসি। এই আমার 2 মাসের সংসার, তারপর সব কিছু আপনার সামনে। ফারহানের মাথায় আগুন জ্বলছে, কান দিয়ে ধোঁয়া উঠছে, রাগে সারা শরীর ফেটে যাচ্ছে। টেবিলে সজোরে আঘাত করে ক্ষিপ্ত গলায় বলল, ব্লাডি বেচ, নিজের বউকে অন্যের কাছে পাঠানোর কথা কি করে বলতে পারে? তারপর ইশারার ডান বাহু চেপে ধরে বলল, তুমি ওকে আজ এক্ষুনি ডিভোর্স দেবে, তারপর দেখি ও তোমার ছায়া মারায় কি করে। ইশারা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে, কেমন ঘাবড়ে আছে। ফারহানের মনে হচ্ছে এই মুহূর্তে মাথা গরম করা যাবে না। ইশারাকে প্রথমে শান্ত করতে হবে, তারপর ঠান্ডা মাথায় ইশারার মন বুঝে কথা বলতে হবে। ফারহান ইশারাকে ছেড়ে দিয়ে প্রথমে নিজেকে ঠান্ডা করছে। কয়েক কদম হেঁটে ইশারার সামনে এসে দাঁড়ালো। ওর কক্ষের বড় জানালা খুলল, হুড়হুড় করে বাতাস বইছে। তারপর ইশারাকে আসতে বলল। ইশারা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দক্ষিণা বাতাস আছড়ে পড়ছে ওর মুখে। প্রাণ ভরে শ্বাস নিল, চোখের পানিটাও শুকিয়ে এসেছে, মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে, কান্নার রেশ কাটেনি পুরোপুরি। ফারহান কিছুক্ষণ ইশারাকে লক্ষ্য করলো। কি অপরূপ লাগছে, এত সুন্দর একটা মেয়েকে কোন পুরুষ কষ্ট দিতে পারে? ফারহান তো মাথায় তুলে রাখত। ফারহান আফসোস করছে সোহেলের আগে যদি ওর সাথে দেখা হতো তাহলে ইশারার জীবনটা আজ অন্য রকম থাকতো। মাথায় তুলে রাখত, ভালোবাসায় ভরিয়ে দিত। কিন্তু এখন আর এসব ভেবে কি হবে? ফারহান দীর্ঘশ্বাস ছাড়ল। তবে ইশারা বিবাহিত কিনা এসবে ওর কিছু আসে যায় না। ইশারার সাদা কালো জীবনটা রাঙিয়ে দেবে, এটাই এখন একমাত্র ভাবনা তার। ফারহান কণ্ঠ যথাসম্ভব মোলায়েম করে বলল, ইশারা, এখন তুমি কি চাইছো? কিছু খুশি থাকবে তুমি? ইশারা বাইরের দিকে দৃষ্টি রেখে বলল, রাজশাহীতে আসার পর থেকে ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। আমার জীবনের সেরা মুহূর্তগুলো এখানেই কাটিয়েছি। আমি শুধু চাই সোহেল নামের মানুষটা আমার জীবন থেকে চিরতরে বিদায় নিক। তার মানে বিবাহ বিচ্ছেদ চাইছো? সেটা জানি না, যে বিয়ের মূল্য নেই তার বিচ্ছেদে আমার খুশির কিছু নেই। আমি শুধু চাই ও আমার জীবনে আর না আসুক। ফারহান বুঝতে পারছে ইশারা সোহেল নামক আতঙ্কের কাছ থেকে মুক্তি চাইছে। আর একটু ভালোভাবে বোঝার জন্য বলল, তোমার কি মনে হয় ও কেন এসছে? প্রতিশোধ নিতে। ওর অবাধ্য হওয়ার দুঃসাহস দেখানোর জন্য প্রতিশোধ নেবে। যদি তোমাকে ফিরিয়ে নিয়ে নিজের ভুল শুধরে সংসার করতে চায় তাহলে তুমি কি বলবে? ইশারার কণ্ঠস্বর শক্ত হয়ে এলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, কখনো না। ওকে আমি চিনি, নিজেকে কখনো শুধরাবে না, আর শুধরালেও আমি যাব না। কেন, কখনো ভালোবাসোনি? ইশারার সোজাসাপটা উত্তর। এক বিছানায় পাশাপাশি বছরের পর বছর থেকেও ভালোবাসার সৃষ্টি হয় না, বাধ্য হয়ে একসাথে থাকে। সেখানে 2 মাসে একটা হিংস্র জানোয়ারকে কাছ থেকে দেখে ভালোবাসা না, ঘৃণা আর ভয় সৃষ্টি হয়। আশা করি উত্তর পেয়ে গেছেন। ইশারা আর কিছু বলার প্রয়োজন মনে করছে না। ফারহান অনেক কিছুই বলতে চাইছে কিন্তু পারছে না, বারবার আটকে যাচ্ছে। ইশারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, নয়তো ফারহান কখন কোন আবদার করে বসে, তখন অস্বস্তি আর অপরাধ বোধে ভুগবে। তাই চলে যাওয়াই শ্রেয়। ইশারা চলে যাওয়ার জন্য পা বাড়ালে ফারহান ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ? হ্যাঁ, আমার কাজ শেষ। আগামীকাল এসে কাগজপত্র নিয়ে যাব। আজ আসি। চাকরি কেন ছাড়ছো? এখানে কাজ করা সম্ভব না।
কারণটা কি আমি? হ্যাঁ, আবার না। ফারহান আর পারছে না নিজেকে নিজের অনুভূতিটাকে আটকে রাখতে। ইশারা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সমস্ত আবেগ আকুলতা এসে পড়ল কণ্ঠে। ইশারা, আমার সাথে নতুন করে জীবনটা শুরু করা যায় না? ইশারা চমকায়নি। সে জানতো ফারহান এমন কিছুই বলার জন্য উসখুস করছিল, আর ইশারা প্রাণপণ চেষ্টা করছিল এড়িয়ে যাওয়ার। ইশারা ফারহানের আকুলতা অগ্রাহ্য করতে পারছে না, কিন্তু ওর পক্ষে এটা সম্ভব না, ও পারবে না। ইশারা আমতা আমতা করে বলল, স্যার, আমি আমি আসলে আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, এটা হয় না। ফারহানের মনে যে আলোটা নিভু নিভু জ্বলছিল তা নিভে গেল। কেন সম্ভব না ইশারা? আমাকে তোমার হাজব্যান্ড হওয়ার যোগ্যতা রাখি না? ইশারা কি বলবে, কিভাবে ফারহানকে দূরে সরাবে, কিছুই বুঝতে পারছে না। ব্যাপারটা ফারহানের যোগ্যতা নয়, ওর অযোগ্যতা। অবশ্যই রাখেন, বলতে পারেন আমি রাখি না। আপনার যোগ্যতার প্রশ্ন কেন উঠছে? আমি আসলে চাইছি না। ইশারা দরজা খোলার জন্য হাত রাখলে ফারহান দরজা ঘেঁষে দাঁড়ায়। ওর চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। ইশারা ওর চোখের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল। কেন চাইছো না? ওকে ভালোবাসো না, মুক্তি চাইছো, আর আমাকে তোমার অযোগ্য মনে হচ্ছে না? তবে কারণটা কি? আমি মুক্তি চাইছি ঠিক, কিন্তু আপনার সাথে জীবন জড়াতে চাইছি না। একা বাঁচা যায়, আমি একাই বাঁচবো। একা বাঁচা যায় না, বাঁচার জন্য কিছু আঁকড়ে ধরতে হয়। তোমারও কাউকে প্রয়োজন পড়বে, তবে সে কেন আমি হতে পারি না? ইশারা আর নিজেকে শান্ত রাখতে পারছে না, উচ্চস্বরে বলল, কারণ আমি বিবাহিত, আমার একটা অতীত আছে। আমার একবার বিয়ে হয়েছে, কিছুদিন পরে ডিভোর্সের তকমা গায়ে লাগতে যাচ্ছে। আর আপনার, শুনুন স্যার, ইউ ডিজার্ভ বেটার। আপনি অন্য কাউকে নিয়ে সুখে থাকুন, আর আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ স্যার। ফারহান ইশারার কথা শুনে আলতো হেসে বলল, আমাকে তোমার কি মনে হয় আমি এতটা ন্যারো মাইন্ডের? তোমার অতীত, তোমার বিয়ে, তোমার সংসার, এসব নিয়ে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে, তোমার পাশে থাকতে চাই, তোমাকে সে সব কিছু দিতে চাই যা তুমি ডিজার্ভ করো। ইশারা, আই রিয়েলি লাভ ইউ। ইশারার বড্ড লোভ হচ্ছে এই ভালোবাসা পাওয়ার, কিন্তু সায় দিতে পারছে না। ও পারবে না ফারহানের মতো ছেলেকে কষ্ট দিতে, নিজেকে ফারহানের যোগ্য স্ত্রী করে তুলতে পারবে না। ওদের সম্পর্কের মাঝে অতীত হানা দেবে বারবার। ইশারা কঠোর গলায় বলল, আমাকে যেতে দিন। ইশারার কঠোর গলা শুনে ফারহান আরও কঠোর হয়ে উঠল। ইশারার হাত চেপে ধরল। ইশারা বড় বড় চোখ করে হাতের দিকে চেয়ে ফারহানের দিকে তাকালো। ফারহানের দৃষ্টিতে ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। ফারহান অনুতাপহীনভাবে বলল, তোমার হাত ধরতে আজ বিন্দুমাত্র দ্বিধা হচ্ছে না, কারণ এই হাতের অধিকার এখন শুধু আমার। এই যে ধরেছে, সারা জীবন ধরে রাখবো, অপেক্ষা শুধু ডিভোর্সের। ইশারার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ফারহান হাত না ছেড়েই অন্য হাত দিয়ে ইশারার চোখের পানি মুছতে গেলে ইশারা ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়। ততক্ষণে ফারহান দরজা থেকে কিছুটা দূরে সরে এসেছে। ইশারা দরজা খুলে বেরিয়ে যায়। ফারহান আটকায়নি। ইশারা চলে যাওয়ার পর রাগে গজগজ করতে করতে হাত মুষ্টিবদ্ধ করে রুম জুড়ে কিছুক্ষণ পায়চারি করে চেয়ারে সজোরে লাথি মারে। ইশারা আহানকেও কিছু বলতে পারছে না, একা একাই নিঃশব্দে কাঁদছে। এক ঝড় যেতে না যেতে আরেক ঝড়। ফারহান পাগলামি শুরু করেছে। ও জানে না কি করে ফারহানকে আটকাবে। ওর ভয় হয় নতুন করে সম্পর্কে জড়াতে, যদি আবারও আঘাত পায়, ভেঙে পড়ে। ইশারা কিছু ভাবতে পারছে না। ওর এখন একমাত্র চিন্তা ডিভোর্স নেওয়া। যদি এতটা সহজ হবে না এটা। ফারহানের যতই ইশারার বলা কথা আর শেষের আচরণ মনে পড়ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কাজে মন বসছে না, অথচ অফিসের কত কাজ বাকি ওর। রোজ রাত জেগে কাজ করে আর আজ পাচ্ছে না। বিছানার ওপরে ল্যাপটপ ওপেন করা, টি টেবিলের ওপর কফির ধোয়া উঠছে, কিন্তু ফারহান এখন নিজের মধ্যে নেই। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ নিজেকে দেখল। কয়েক সেকেন্ড স্থির হয়েছিল, তারপর আচমকা ড্রেসিং টেবিলের ওপর সজোরে আঘাত করে সব কিছু মেঝেতে ফেলে দিল। বিকট আওয়াজে ঘরময় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তারপর জোরে চিৎকার করল। ফারহানের বোন রান্নাঘরে সব গুছিয়ে রেখেছিলেন। ফারহানের রুম থেকে শব্দ পেয়ে দৌড়ে আসেন। দরজায় অনবরত ধাক্কা মারছে। ফারহান, কি হয়েছে ভাই? দরজা খোল। ফারহান জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে সামলে বলল, আপু ঠিক আছে, তুমি যাও। ওর বোন বুঝতে পারছে কোনো কারণে রেগে আছে, কিন্তু ও যতই রাগ করুক কিছু ভাঙচুর করে না।
আজ কি হলো বুঝতে পারছে না। আর যত চেষ্টাই করুক ফারহান দরজা খুলবে না। সকাল হওয়ার আগে কিছুই জানা সম্ভব না, তাই দাঁড়িয়ে থাকা একদম বৃথা। তিনি চলে গেলেন, কিন্তু অস্থিরতা আর চিন্তা কাটছে না। ছোট থেকে মায়ের মতো আগলে রেখেছে, তাই অল্পতেই ভয় হয়। ফারহানের আঙুল দিয়ে রক্ত পড়ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, তবে হাতে নয়, বুকে। কিছু মন থেকে চেয়েও হারিয়ে ফেলার ব্যথা। ফারহান সকালে স্বাভাবিকভাবেই রেডি হয়ে বের হলো। ওর বোন নাস্তা দিল, ফারহান নিজের মতো খাচ্ছে। ফারান, রাতে কি হয়েছিল? কিছু না, কাজের প্রেশার ছিল, তাই রাগ উঠে গিয়েছিল। এর আগেও তো কাজের প্রেশার ছিল, তখন তো এমন কিছু করিসনি। কাজ না অন্য ব্যাপার? ফারহান মাথা নিচু করে দৃষ্টি লুকিয়ে বলল, অন্য কি ব্যাপার হবে, কাজের চাপ ছিল, অন্য কিছু না, তুমি টেনশন করো না। ফারহানের বোনের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। তিনি তার ভাইকে চেনেন। ফারহান সহজে নিজের ব্যথা প্রকাশ করে না, নিজেকে লুকিয়ে রাখে। কেননা ওর ধারণা মানুষ জানলে সহানুভূতি দেখাবে, ওকে দুর্বল ভাববে, যেটা ওর পছন্দ না। কেটে গেছে কয়েকদিন, ইশারার দেখা নেই। ফারহান অনেকবার কল করেছে, তোলেনি, কিংবা রিসিভ করলেও নানান বাহানা দেখায়। অহনা কল করেছিল ফারহানকে। একজন চেনা জানা উকিল প্রয়োজন, তাই ফারহানের সাহায্য দরকার। ফারহান ইশারার সাথে দেখা করার জন্য, একটু কথা বলার জন্য কল করে জানায় ওর কাগজপত্র সরঞ্জাম যেন অফিস থেকে নিয়ে যায়। ইশারা তাই আজ বাসা থেকে বেরিয়েছে। এতগুলো দিন নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখেছে সে। ইশারা পারুলের সাথে টুকটাক কথা বলছিল। পারুল কাজের ফাঁকে বাচ্চা আর নিজের কথা বলছিল। তখনই ওয়াচম্যান আর পিয়নের চিৎকার শুনতে পেল। সবার দৃষ্টি সেদিকে, কি হয়েছে দেখার অপেক্ষায়। ইশারাও সেদিকে তাকালো। সোহেল ওর অফিসে এসেছে। ইশারা অবাক হয়ে দাঁড়িয়ে গেল, ভয়ার্ত চোখে চেয়ে আছে। অফিসে না জানি কি সিন ক্রিয়েট করার জন্য এসেছে। সোহেল ইশারাকে দেখে ওর দিকে এগোচ্ছে। ইশারা প্রচণ্ড ভয় পাচ্ছে। এখানে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছে, তাদের সামনে না ওকে ছোট করে, লজ্জিত করে। আজ ওর মান সম্মান হয়তো মাটিতে মিশিয়ে দেওয়ার প্ল্যান করছে সোহেল। সোহেল ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? তুমি কি ভেবেছ তুমি এসব কার আশকারে করছো? কিছু জানি না। তারপর সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমি ওর হাজবেন্ড, ও আমাকে ছেড়ে চলে আসছে। আপনারা জানেন ও এখানে এসে কি করছে? এখানে এসে যা খুশি করে বেড়াচ্ছে। সবার মুখে কলরব শুরু হয়ে গেল। ইশারা বিবাহিত। সোহেল সবার বিস্ময়কর দৃষ্টি দেখে বলল, জানি এটা বলেনি, কিন্তু এটাই সত্য যে আমি ওর হাজবেন্ড। আমাকে রেখে এখানে পরপুরুষের সাথে যা খুশি করে বেড়াচ্ছে। বিশ্বাস হচ্ছে না? এই মেয়েটাকে ভালো মনে করার কোনো কারণ নেই। এর আগে আমার চাচাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, নিজের খুশি মতো চলতে দেয়নি, তাই চলে আসছে। এখন ধরেছে আপনাদের বসকে, আর তার আশকারায় এখন সে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছে। এত খারাপ বউকে কে রাখতে চাইবে? আপনার স্ত্রী যখন এতই খারাপ, তবে তাকে ডিভোর্স দিতে হবে। স্ত্রীও একদম বেঁচে যাবেন। ফারহানের কথা শুনে সবাই সেদিকে তাকালো। ইশারা অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। ফারহান সোহেলের সামনে এসে বলল, আরে ভাই, আপনি কি চান? বউয়ের বদনাম করছেন, অথচ বউ ডিভোর্স দিচ্ছে, তাতে খুশি না? তাহলে কিছু কিছু হবেন। সোহেল রক্তচক্ষু নিয়ে বলল, তার কৈফত কি আপনাকে দেব? ফারহান চোখ মুখ শক্ত করে বলল, অবশ্যই দেবেন, কারণ আপনি এই বিষয়ে আমাকে জড়িয়েছেন। আমি সব জানি। ফারহান দুহাত ভাঁজ করে বলল, কি জানেন? আপনার আশকারায় এত বার বেড়েছে, আপনার সাহায্যেই তো ডিভোর্স নিতে চাইছে। আর এও জানি ওর সাথে আপনার কি সম্পর্ক। কি সম্পর্ক? সবাই কাজ রেখে এই ঘটনা উপভোগ করছে। নানানজন নানান মন্তব্য করছে। সোহেল একবার চারিদিকে চোখ বুলিয়ে যতটা জোরে সম্ভব বলল, আপনাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলছে। ওকে বাসায় পৌঁছে দেওয়া, এখানে সেখানে ঘুরতে যাওয়া, ওর ফ্ল্যাটে আসা যাওয়া করেন। আমি সব জানি, সব খবর আমি পেয়েছি। আপনি আপনার এমপ্লয়িকে ইউজ করছেন, সুযোগ নিচ্ছেন, আর সে ইউজ হচ্ছে টাকা লোভে। আর ওর তো এই স্বভাব আগে থেকেই। ইশারা ওর কথা শুনে শকড। কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না, কাঁদতেও ভুলে গেছে। ফারহানের কান জ্বলে যাচ্ছে এমন নোংরা কথা শুনে। ফারহান রেগে মেগে কিছু বলতে যাবে, তখনই ইশারা সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। ফারহান ওর এভাবে ছুটে যাওয়া দেখে ভয় পেয়ে গেল। ব্যস্ততা দেখে সোহেলের দিকে আঙুল তুলে বলল, যা যা বলেছেন তার প্রমাণ আপনাকে দিতে হবে, নয়তো ভুগতে হবে। ইশারা ছেড়ে দিলেও ফারহান ছাড়বে না, পাই পাই করে হিসাব নেবে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, কাজ করুন সবাই, সত্যিটা শীঘ্রই আপনাদের সামনে আসবে। তারপর ওয়াচম্যানকে উদ্দেশ্য করে বলল, এই পাগলকে এখনই বের করুন,
ওকে যেন আমার অফিসের আশেপাশে না দেখে। বাড়াবাড়ি করলে আবির পুলিশ ডাকো। ফারহান দ্রুত ছুটে গেল। ফারহান যাওয়ার সাথে সাথে ওর অ্যাসিস্ট্যান্ট সবাইকে কাজে মন দিতে বলল। তারপর সোহেলের দিকে তাকাতেই বাঁকা হেসে বেরিয়ে গেল। ইশারা রাস্তা দিয়ে এলোমেলো হয়ে হাঁটছে। মানুষজন, গাড়ির হর্ন, গান বাজনা কিছুই ওর কান দিয়ে প্রবেশ করছে না। ও যেন অন্য জগতে আছে। হেঁটে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে জানে না। চোখ বেয়ে পানি পড়ছে, মোছার প্রয়োজন মনে করছে না। হঠাৎই বিকট শব্দ, আকাশ কাঁপানো আত্মচিৎকার, চারিদিকে হইচই পড়ে গেল। সারি সারি গাড়িগুলো থেমে গেছে। লোকজন ছোটাছুটি করছে। পিচ ঢালা রাস্তা গাঢ় লাল রক্তে ভেসে যাচ্ছে, যেন রক্তের স্রোত বইছে। রক্তমাখা হাতটা উঁচিয়ে কিছু বলার চেষ্টা করার আগেই চোখ জোড়া বন্ধ হয়ে গেল। ভোরের আলো ফুটছে, এখনও অন্ধকার পুরোপুরি কাটেনি। জানালার স্বচ্ছ কাচ ভেদ করে মৃদু আলোয় ঘরে প্রবেশ করছে। শুভ্র রঙের পর্দাগুলো মৃদুভাবে উড়ছে। ইশারা পিটপিট করে চোখ মেলল। শরীর ভার ভার লাগছে, মনে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে আছে। ইশারা চারিদিকে চোখ বোলালো। ওর মনে পড়ল আগের ঘটনা। হঠাৎ করেই একটা গাড়ি সামনে এসে পড়ে, ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওর মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। কিছু বোঝার আগেই চোখ বন্ধ হয়ে যায়। ইশারা ভালোভাবে চারিদিকে তাকায়। পুরো রুম জুড়ে শুনশান নীরবতা। রুমের সাজসজ্জা বলছে এটা হসপিটাল। ইশারা দীর্ঘশ্বাস ছাড়ল। তাহলে এখনও বেঁচে আছে। মাথায় যন্ত্রণা হচ্ছে। হাত তুলে মাথায় হাত দিতে গিয়ে খেয়াল করলো হাতে ক্যানুলা। অন্য হাতে মাথায় হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল। অস্ফুট স্বরে বলল, কি ব্যথা। অহনা ওর বেডের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। ওর কণ্ঠস্বর শুনে হন্তদন্ত হয়ে উঠে বলল, ইস্যু। ইশারা অহনার দিকে তাকিয়ে বলল, অহনা, আমাকে এখানে কে এনেছে? উফ, কি যন্ত্রণা হচ্ছে। ফারহান স্যার এসেছে। রক্তাক্ত অবস্থায় পড়েছিলি। দাঁড়া, স্যারকে আগে খবর দিই। সারা রাত বসে আছেন এখানে। এখানে মানে? এখানে মানে বাইরে বসে আছে। তার আগে ডক্টরকে খবর দিতে হবে। তুই রেস্ট নে, আমি আসছি। অহনা দৌড়ে চলে গেল ডক্টরকে খবর দিতে। ডক্টর এসে ইশারাকে চেক আপ করেছে। অহনা ইশারার বেডের পাশেই দাঁড়িয়ে আছে। ইশারার মাথায়, হাতে, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করছে। ফারহান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ডক্টর যাওয়ার পর অহনা ইশারাকে জিজ্ঞেস করলো, এসব কি করে হলো ইস্যু? ইশারা নির্লিপ্তভাবে উত্তর দিল, জানি না। এ যাত্রায় মরে গেলে ভালো হতো, দুনিয়ার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়ে যেতাম। ইশারার কথা শুনে অহনা পেছন ঘুরে ফারহানের দিকে তাকালো। ফারহানের কাছে সবটা শুনেছে অহনা। ফারহান ইশারা করতে অহনার রুম থেকে বেরিয়ে আসে। ইশারা তখনও ফারহানকে দেখেনি। ওর দৃষ্টি সিলিংয়ের দিকে। ফারহান ধীরে ধীরে ইশারার পাশে গিয়ে বসে। ইশারা ফারহানকে দেখে শোয়া থেকে শোয়া হয়ে বসে। ফারহানের দিকে তাকাতে পারছে না। ওর চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। লাল চোখগুলো নির্ঘুম রাতের সাক্ষী। মুখটা শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো, সব মিলিয়ে বিধ্বস্ত লাগছে। ইশারা চোখ নামিয়ে নিল। ফারহানের দৃষ্টি ইশারার মুখের দিকে স্থির। ইশারা অনেকবার ফারহানের দিকে তাকালো। ফারহান তখনও চুপ, ওর চোখে গোপন ব্যথা। ফারহান শুকনো গলায় বলল, কেন এমন করলে? আমার উপর তোমার এতটুকু বিশ্বাস ছিল না? তুমি ছুটে বেরিয়ে কেন গেলে? তোমার যদি আজ কিছু হয়েছে তো? ফারহানের গলা ভারী হয়ে আসছে, আর কথা বলতে পারছে না। ইশারা ঠোঁট কামড়ে ধরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আমি আর পারছি না। এত অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই। অসম্মানের জীবন আমি চাই না। আপনি যা বলবেন আমি তাই করব। ওকে শুধু আমার লাইফ থেকে সরিয়ে দেন। আমি সম্মানের জীবন চাই, বাঁচতে চাই ভালোভাবে। ফারহান ইশারার আর একটু কাছে এসে ওর হাত ধরে বলল, আমি মুক্ত করব তোমাকে, কথা দিচ্ছি। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। মা মরে যাওয়ার পর আর কারোর জন্য এতটা ভয় পাইনি। কাউকে হারানোর আতঙ্কে রাত পার করিনি। তুমি তো নিস্তেজ দেহে এই বিছানায় শুয়েছিলে। সারাটা রাত আমার উপর দিয়ে কি গিয়েছে আমি জানি। কতটা অস্থিরতার, কতটা কষ্টে প্রতিটি সেকেন্ড কেটেছে আমি জানি। দেখো দেখো আমাকে, আমার চেহারায় আমার কষ্টটা স্পষ্ট। ফারহানের না চাইতেও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ইশারার চোখ এড়ানোর জন্য দ্রুত পানি মুছে নিলেও ইশারার চোখ এড়ায়নি সেটা। ইশারা ফারহানের হাত শক্ত করে ধরল। ফারহান ইশারার দিকে আলতোভাবে তাকালো। ওই দৃষ্টিতে এক সমুদ্র ভালোবাসা উপস্থিত। ইশারা পারেনি ফারহানের ভালোবাসা অগ্রাহ্য করতে, পারেনি যে মানুষটা ওর জন্য চোখের পানি ফেলেছে তাকে দূরে ঠেলে দিতে। ফারহানের হাত আরও শক্ত করে ধরল।
চোখে চোখে হচ্ছে আলাপন তাদের। ফারহানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। অহনা ইশারাকে খাইয়ে দিচ্ছে। 2 দিন হসপিটালে থাকতে হবে। ইসু, ফারহান স্যার তোকে খুব ভালোবাসে রে। তাকে দূরে ঠেলে দিস না তুই। জীবনটাকে আরেকটা সুযোগ দিয়ে দেখ না। আর হ্যাঁ, তোর হয় আমি তোর হয়ে আমি সোহেলের বিরুদ্ধে কেস ফাইল করেছি। নারী নির্যাতন, আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার জন্য ওর বিরুদ্ধে অভিযোগ করেছি। ইশারা ওর কথা শুনে অবাকের চূড়ায় চোখ বড় বড় করে বলল, আমি তো আত্মহত্যা করিনি। আরে জানি, কিন্তু ওর হাত থেকে বাঁচতে হলে এটুকু মিথ্যে তোকে বলতে হবে, তাহলে আমাদের কেস স্ট্রং হবে। তুই তাই বলবি, তাহলে তোর ডিভোর্স সহজ হবে। এই পয়েন্টগুলোর জন্যেই তোর ডিভোর্স অ্যাপ্লিকেশনটা ইজি হবে, সহজেই মুক্তি পেয়ে যাবি। ফারহান স্যার তাই বলেছে। আর ও মানহানির মামলা দেবে। অফিসে জোরপূর্বক ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, কাজে বিঘ্ন ঘটানো, ওনার নামে মিথ্যে অ্যালিগেশন আনার জন্য মামলা দিয়েছে। শয়তানটা এবার পার পাবে না আর, ইনশাল্লাহ উচিত শিক্ষা পাবে। সেটাই আজীবন মনে রাখবে। তুই সুস্থ হয়ে ডিভোর্স ফাইল করবি। ইশারা প্রশান্তির শ্বাস নিয়ে বলল, অবশ্যই আমার উপর করা প্রতিটা অত্যাচার, অমানবিকতার হিসাব নেব। ফারহানকে আমি আর কষ্ট দেব না। যে মানুষটা আমার সবটা জেনেও আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তার কাছ থেকে হাত গুটিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। অহনা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইশারা ওর চাহনির কারণ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, এভাবে চেয়ে আছিস কেন? একদম ফারহান স্যার থেকে ফারহান। ইশারা ওর কথা শুনে লজ্জা পেল। অহনা ওকে লজ্জা পেতে দেখে ফিক করে হেসে দিল। 1 মাস পর ইশারা লাল শাড়িতে নিজেকে আবৃত্ত করেছে। 2 হাত ভর্তি কাছের চুড়ি, ম্যাচিং করে কানে দুল, খোলা চুল, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। ইশারা মন খুলে সাজছে। আজ অনেকগুলো দিন পর নিজের সর্বস্ব দিয়ে নিজেকে সাজাচ্ছে। চুড়িগুলো রিনিঝিনি শব্দ সুর তুলছে। চুলগুলো অনেকটাই বড় হয়েছে, তাই খারাপ লাগছে না। আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কলিং বেল বেজে উঠল। ইশারা শেষবারের মতো নিজেকে দেখে নিল। না, কোনো কমতি নেই। রূপ যেন উপচে পড়ছে লাল শাড়িতে। শাড়িটা ফারহান নিজে পছন্দ করে এনেছে। ইশারা দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখলো ফারহান ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহান ইশারাকে দেখে শকড হয়ে চেয়ে আছে। পলক পড়ছে, নিজেও নড়ছে না। এই যেন অন্য এক ইশারাকে দেখছে সে। কিছুক্ষণ নিজেকে সংযত করে বলল, তুমি ইশারা তো? ইশারা মুখ ভেঙচি কেটে বলল, না, ইশারা ছোট বোন। ফারহান মজা করে বলল, তাহলে তো ভালোই হয়। বউ রূপবতী, শালিদার দ্বিগুণ, দুটোকে বউ করে নিয়েছে, জীবন আর কি চাই। ইশারা ফারহানের হাত থেকে ফুলগুলো ছো মেরে নিয়ে বলল, তাই না? এত শখ তোমার? ফারহান ইশারার চুলের দিকে তাকালো। চুলগুলো অনেকটাই বড় হয়েছে, কি সুন্দর সিল্কি চুল। ফারহান ইশারার হাত থেকে ফুলের তোড়া থেকে 2টো ফুল নিয়ে কানের কাছে গুজে দিল। ইশারার ক্লিপ দিয়ে এটেও দিল সেটা। ফারহান নিজের 2 হাত বাড়িয়ে দিল ইশারার দিকে। ইশারা খুশি মনে নিজের হাত দুটো ফারহানের হাতের অধিকারে দিল। ইশারার এই উৎফুল্ল খুশি মুখটা ও সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এই হাসি ফারহানকে পাগল করে দিচ্ছে। কি মুগ্ধতা ছড়ানো হাসি! কাউকে এই হাসি কেড়ে নেওয়ার অধিকার দেবে না সে। ফারহানের গাড়ি একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। ইশারা গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে চেয়ে আছে। মনে মনে গণনা করার চেষ্টা করছে কততলা। 6 তলা পর্যন্ত গণনার পর ফারহানের ডাক পড়ল। ইশারা আর গণনা করতে পারল না। ফারহানের দিকে চেয়ে মুচকি হাসলো। ফারহানও স্নিগ্ধ হেসে বলল, চলো। ইশারা ফারহানের সাথে যাচ্ছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে প্রচুর নার্ভাস, পাশাপাশি ঘামছে প্রচুর। ফারহান বুঝতে পারছে কি পারছে না সেটা জানা নেই, কিন্তু নর্মাল থাকার চেষ্টা করছে। ফারহান লিফটের দরজার কাছে গিয়ে বাটন প্রেস করার আগে বলল, আমাদের ফ্ল্যাট 7 তলায়। ওরা লিফটের ভেতরে ঢুকতে ইশারা চুপচাপ হয়ে গেল। ফারহান কিছুক্ষণ ওর মুখের দিকে চেয়ে থেকে বলল, নার্ভাস লাগছে? ইশারা চোখ তুলে তাকালো, আলতো হেসে বলল, না। তারপর থেমে বলল, আসলে লাগছে, প্রচুর নার্ভাস লাগছে।
ফারহান মুচকি হেসে ইশারার হাত মুষ্টিবদ্ধ করে বলল, এত নার্ভাস কেন হচ্ছ? ইন্টারভিউ দিতে যাচ্ছ না? সব ঠিক থাকবে, নিজেকে রিল্যাক্স রাখো, আমি আছি তো। ইশারা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে নার্ভাস হচ্ছে। ফারহান ফ্ল্যাটের বেল বাজালে ইশারার বুক ঢিপ ঢিপ করছে। ফারহানের পরিবারের সবাই ইশারাকে কিভাবে গ্রহণ করবে? ওর অতীত নিয়ে প্রশ্ন তুলবে না তো? কিংবা যদি আপত্তি জানায়? ইশারা ভেবে ভেবে ক্লান্ত। ভেতরে না জানি কোন ঝড় আসতে যাচ্ছে। একজন মেয়ে এসে দরজা খুলল। তার বয়স 34 কি 35-এর কাছাকাছি হবে। মাঝারি গড়নের শরীর, ফারহানের মতো ফর্সা গায়ের রং, অসম্ভব সুন্দর চেহারা। ফারহানের সাথে চেহারারও অনেকটা মিল আছে। ইশারা বুঝতে বাকি নেই ইনি ফারহানের বোন। ইশারা সালাম দিতেই তিনি হাসি মুখে ইশারাকে অভ্যর্থনা জানালো। এসো বোন, ভিতরে এসো। ফারহান ইশারার দিকে চেয়ে ভেতরে যেতে বলল। ইশারা ভেতরে ঢুকে সাজানো গোছানো বিলাসবহুল ফ্ল্যাটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। কি সুন্দর পরিপাটি! ইশারাকে প্রথমে ওর বাবার কাছে নিয়ে গেল। তিনি একটা বই পড়ছেন। বইয়ের ভেতরে এতটাই ঢুকে পড়েছে যে সামনে মানুষের দিকে খেয়াল নেই। ফারহানের বোন ওনার বাবাকে বলল, বাবা দেখো কে এসেছে। ফারহানের বাবা চোখ তুলে তাকালো। ইশারাকে দেখে জিজ্ঞেস করলো, কেউ? ফারহানের বোন বলল, গতকাল রাতেই তো বলেছি। যাই হোক, ওর নাম ইশারা। ফারহান যাকে পছন্দ করেছে, তোমার হবু পুত্রবধূ। ইশারা সালাম করতেই তিনি ফ্যাল ফ্যাল কিছুক্ষণ মুখের দিকে চেয়ে থেকে মাথায় হাত বুলিয়ে বলল, সুখী হও মা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। এবার বুঝি ছেলেটার গতি হলো। ওকে কবে থেকে বলছি বিয়ে কর বিয়ে কর, ও নাকি পছন্দ মতো মেয়ে পায় না, অবশেষে তাহলে তোমাকে পেয়ে গেল। ইশারা স্নিগ্ধ হেসে বলল, জি, দোয়া করবেন। আরে ফারিয়া, ওকে বসতে দে, খেতে দে, দাঁড়িয়ে থাকবি, কথা পরে হবে। ফারহানের বোন ফারিয়া ইশারাকে নিয়ে গেল। ফারহান পেছনে পেছনে যাচ্ছে তাই বলল, কি রে, তুই কি পেছনে পেছনে ঘুরবি? যা, ফ্রেশ হয়ে আয়। আমি ওকে গুম করে দেব না, বোনের উপর ভরসা রাখ। ফারহান আর ইশারা দুজনেই লজ্জা পেল। ফারহান নিজের রুমে ফ্রেশ হতে গেল। ফারিয়া ইশারাকে কিচেনের দিকে নিয়ে গেল। বাবা তোমাকে চিনতে পারেনি, কিছু মনে করো না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ভাইয়ের উপর আমার পূর্ণ আস্থা আছে। ওর পছন্দ কখনো খারাপ হতে পারে না। আমরা যত দ্রুত সম্ভব তোমার পরিবারের সাথে কথা বলতে চাই। ইশারা উসখুস করছে। আচ্ছা আপু, আপনি কি আমার সম্পর্কে সব কিছু জানেন? ফারিয়া কাজ থামিয়ে ইশারার দিকে তাকালো। ইশারার চোখে মুখে উদ্বিগ্ন উৎকণ্ঠা। ফারিয়া সোজা হয়ে দাঁড়ালো, তারপর বলল, হ্যাঁ, আমি সব জানি। ফারহান সব বলেছে। ইশারা অবাক হচ্ছে এটা ভেবে, সব জেনে নিজের অবিবাহিত ভাইয়ের জন্য ওকে চাইছে। চাইলেই আপত্তি করতে পারতেন। আপনি কিংবা বাবা আপত্তি করেননি? ফারিয়া আলতো হেসে বলল, কোনো মেয়েই চায় না ডিভোর্স শব্দটা গায়ে লাগাতে। তারাও চেষ্টা করে সম্পর্কগুলো মানিয়ে গুছিয়ে নিতে। কিছু মানুষ তাদের বাধ্য করে। ডিভোর্স হয়েছে বলে তার কি সুখে থাকার অধিকার নেই? সে কি ভালো থাকতে পারবে না? তুমি কি কোনো অন্যায় করেছো? করনি তো, তবে কেন শাস্তি পাবে? হ্যাঁ, এটা ঠিক যে আমরা কখনো ভাবিনি এমনটা হবে। আমাদের না ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। তবে ও যখন তোমাকে পছন্দ করেছে, আমরা আপত্তি কেন করব? তাছাড়া তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। ইশারার চোখে পানি চলে এসেছে। কত সহজভাবে সবটা মেনে নিয়েছে। ফারহান বলেছে ওর পরিবারের কোনো সমস্যা নেই, তবুও ইশারা মনে মনে ইতস্তত করছিল, সংশয় হচ্ছিল। এখন সব ক্লিয়ার হয়ে গেছে। ফারহান স্যুট কোট চেঞ্জ করে একটা টি শার্ট আর কালো জিন্স পরেছে। ইশারা আর ওর বড় বোন ফারিয়াকে রান্নাঘরের একসাথে কাজ করতে দেখছে। ওরা গল্প করছে আর মাঝে মধ্যেই হেসে উঠছে দুজন। ফারহান সবসময় এমন একজন মানুষ চেয়েছে যে কিনা ওর পরিবারকে আপন করে নেবে, ওর বাবা ওর বোনকে আপন করে নেবে। এই মানুষগুলো ছাড়া তো ওর আর কেউ নেই। এই মানুষগুলোর জন্যই তো ও আজ এখানে আসতে পেরেছে। ফারহান যেন স্বস্তি পেল। এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয় না। ইশারা রান্নাঘর থেকে বের হয়ে 7 বছরের একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটা গুলুমুলু ফর্সা গায়ের রং। ইশারাকে দেখে এগিয়ে এসে বলল, তুমি কি আমার নতুন মামুনি? ইশারা ওর কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না, কারণ ও জানেই না ছেলেটাকে। তাই হাঁটু গেড়ে বসে বলল, কে তুমি বাবু? আমাকে চিনো না? আমি তন্ময়, ফারহান মামার কাঠবিড়ালি। ইশারা সম্পর্কের মারপ্যাচ খুলে বুঝতে পারলো ও ফারহানের ভাগ্নে, ফারিয়ার ছেলে। ও আচ্ছা,
তুমি ফারিয়াপুর ছেলে? হ্যাঁ, আমার আম্মুর নাম ফারিয়া। ইশারা গাল টেনে বলল। কিউট তো। তো তোমার বাবা কই? তন্ময় নির্দ্বিধায় বলল। আমার বাবার সাথে থাকি না, এই বাড়িতে থাকি। বাবা তার নিজের বাড়িতে। ইশারা অবাক হয়ে বলল। তোমার বাবার সাথে থাকো না কেন? জানি না, আম্মু জানে। আমি যখন প্রথম স্কুলে ভর্তি হই তখন থেকেই আমি আর আম্মু এই বাড়িতে থাকি। ইশারা বিস্ময় নিয়ে চেয়ে আছে, কিছু জিজ্ঞেস করার থাকলেও পারছে না। এতটুকু বাচ্চা কিছুই বলতে পারবে না, তবুও জিজ্ঞেস করলো। বাবার বাসায় যাও না? তন্ময়ের আগেই পেছন থেকে ফারিয়া বলল। না, আমি কিংবা তন্ময় কেউই ও বাসায় যায় না। তারপর তন্ময়কে বলল। দেখে এসো নানা ভাই কি করে। তন্ময় চলে গেলেই ফারিয়া ইশারাকে বলল। আসলে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপর থেকে আমি আর তন্ময় এ বাড়িতেই থাকি। তবে তুমি ভেবো না, আমি ইন্ডিপেন্ডেন্ট, ভালো জব করি। আমি তন্ময়কে নিয়ে খুব শীঘ্রই অন্য বাসায় উঠে যাব। ভাইয়ের সংসারে কখনো নাক গলাবো না। এতদিন ফারানের বউ ছিল না, তাই থেকেছি। ইশারা ছলে ছলে চোখে হাত জোর করে বলল। আপু আমাকে ক্ষমা করবেন, আমি এসবের কিছুই জানতাম না, তাই কৌতূহলবশত তন্ময়কে অনেক প্রশ্ন করে ফেলেছি। এটা আপনার বাবা আর ভাইয়ের বাড়ি। এখানে আমার চেয়ে আপনার অধিকার বেশি। আমি কখনো চাইবো না আপনি এ বাসা থেকে চলে যান, অন্য জায়গায় গিয়ে একা থাকুন। আপনি প্লিজ এসব ভাবনা মাথায় আনবেন না। আমি পরিবার ভাঙতে না, গড়তে চাই। প্লিজ আপু, আমার কথায় দুঃখ পেলে ক্ষমা করে দেবেন। ফারিন আমাকে আগেই সব বলে দিলে আমি কখনো এসব প্রশ্ন তুলতাম না। ফারিয়া ইশারাকে জড়িয়ে ধরে বলল। বোকামি, এত কষ্ট পাচ্ছ কেন? আমি কিছু মনে করিনি। তোমার রাইট আছে সব কিছু জানার। আমি সত্যিই কিছু মনে করিনি। যাও, ফারানকে ডেকে নিয়ে এসো, সবাই একসাথে লাঞ্চ করব। ওই যে ওটা ফারানের রুম, যাও। আঙুল দিয়ে দেখিয়ে ফারিয়া ইশারাকে ফারানের রুমে পাঠিয়ে খাবারের টেবিল সাজাচ্ছে। আজকে শুক্রবার হওয়ায় সবার অফ ডে, তাই সবাই বাসায়। ইশারা ফারহানের রুমের দরজায় নক করে। ফারহান ভেতরে আসতে বললে ইশারা ভেতরে ঢুকলো। ফারহান বিছানার কভার ঠিক করে ইশারাকে বসতে বলল। ইশারা ফারহানের রুমটা ভালো করে দেখে বলল। তুমি দেখি খুব পরিপাটি। ফারহান মাথা চুলকে বলল। কিছুদিন ধরে চেষ্টা করছি। আমি জানি তুমি খুব গোছালো, তাই আমাদের রুমটা পরিপাটি রাখার চেষ্টা করছি, শুধু তোমার জন্য। ইশারা পা ঝোলাতে ঝোলাতে মৃদু হাসলো, তারপর হুট করে দাঁড়িয়ে বলল। আচ্ছা, তুমি আমাকে ফারিয়াপুর ব্যাপারে কেন বলোনি? আমি তন্ময়কুর বাবার ব্যাপারে জিজ্ঞেস করে ফেলেছি, নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ফারহানের মুখ শুকিয়ে গেল। ইশারা দুটো হাত নিজের হাতে নিয়ে বলল। আপুর সাথুর হাজব্যান্ডের বনে মনে হচ্ছিল না। আপুর জন্য চিন্তা করতে করতে বাবা স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে তিনি প্রায় এটা সেটা ভুলে যান, যেমন তোমার আসার কথা ভুলে গেছেন। তারপর একদিন আপু এখানে চলে আসেন। এক পর্যায়ে মিউচুয়াল ডিভোর্স নেন ওনারা। তারপর থেকে এখানেই থাকে, আর আমি চাই ওরা এখানেই থাকবে। আপু আমার জন্য কি তুমি জানো। আমি আশা করি তুমি আমার বাবা বোন ভাগ্নেকে আপন করে নেবে। আমি ওদের যতটা ভালোবাসি তুমিও বাসবে। ইশারা ফারহানের হাতের দিকে চেয়ে বলল। আমি তোমাকে নিরাশ করব না। সে ভরসা আমার আছে। সবাই একসাথে লাঞ্চ করছে। ফারিয়া বাবার দিকে চেয়ে অনুমতি নিয়ে ইশারাকে জিজ্ঞেস করলো। আমরা খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করতে চাই। তোমার পরিবার থেকে কেউ আসবে কথা বলতে, না তুমি নিজেই? আমাদের কোনো সমস্যা নেই, তোমার পরিবারের কারো থাকা বাধ্যতামূলকও নয়। ইশারা বলল। আমার বড় খালামুনি বলেছেন আসবেন, আমি ওনার সাথে কথা বলে জানাবো। আচ্ছা। লাঞ্চ শেষে ইশারা আর ফারহান বারান্দায় দাঁড়িয়ে আছে। ফারহান ইশারার দুই হাত ধরে নিজের কাঁধে রেখে বলল। প্রসেসিং চলছে। ডিভোর্সটা হয়ে গেলে তুমি এই পরিবারের একজন হয়ে যাবে। সোহেলের উপর 4 জানা হয়েছে, কম করে 4-5 বছরের জেল হয়ে যাবে। তাই যেন হয়। এই সুখের মুহূর্তগুলো যেন না ফোরায়, কারো নজর না পড়ে। তোমাকে এই পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। ইশারা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরিধান করে ফুলে ফুলে সাজানো ঘরের গোলাপের পাপড়ি ছিটানো বিছানায় বড় ঘুমটা দিয়ে বসে আছে। পুরো ঘরে ক্যান্ডেলের আলো ছাড়া অন্য কোনো আলো নেই। ফারহানের মনে হচ্ছে কোনো পরী নেমে এসেছে ওর ঘরে, যার আলোয় পুরো ঘর আলোকিত হচ্ছে। ফারহান ধীরে ধীরে ইশারার দিকে এগিয়ে যাচ্ছে। ফারহান যতই ইশারার দিকে এগিয়ে যাচ্ছে
ওর হার্টবিট বেড়ে যাচ্ছে। ইশারার পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠছে। যতই চাইছে সে সব আর মনে করবে না, কিন্তু মনে পড়ে যায় বারবার। প্রথম বিয়ে, প্রথম বাসর ভুলবে কী করে? না চাইতেই চোখের কোণ চিকচিক করে ওঠে পানিতে। মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য নারী নির্যাতন মামলা, আত্মহত্যার দিকে ধাবিত করা এবং একজন সম্মানিত ব্যক্তিকে ব্যক্তিগত অ্যাটাক, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় সোহেলের 5 বছরের জেল হয়েছে। পাশাপাশি স্ট্রং পয়েন্ট থাকায় ডিভোর্সটাও দ্রুত কার্যকর হয়। তার 2 সপ্তাহখানেক পরেই আজ ওদের বিয়ে হয়ে গেল। ফারহান একদমই দেরি করতে চায়নি, তবুও বিভিন্ন কারণে 2 সপ্তাহ কেটে যায়। ফারহান বিছানার পাশে এসে ইশারার দিকে 2 হাত বাড়িয়ে দিল। ইশারা ঘুমটার আড়ালে থাকায় ওকে দেখতে পাচ্ছে না, আর না বুঝতে পারছে ফারহান এখন কোন অ্যাঙ্গেলে আছে। ফারহান তাই মুচকি হেসে বলল, ঘুমটার আড়ালে লুকিয়ে আছো কেন? ঘুমটাটা তোলো, একটু আমাকেও দেখো। ইশারা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। মুচকি হেসে ধীরে ধীরে ঘুমটা তুলে দেখে ফারহান 2 হাত বাড়িয়ে আছে। ইশারা কিছু বুঝতে না পেরে ফারহানের দিকে ফ্যাল করে তাকায়। একটু কষ্ট করে নামো। ইশারা ভারী লেহেঙ্গার দুপাশ হাতে নিয়ে ধীরে ধীরে নেমে আসে। ফারহান কিছুটা দূরে গিয়ে বলল, দাঁড়াও, আগে তোমাকে ভালো করে দেখে নেই, বেশ মতো দেখতেই পারলাম না। ইশারা লজ্জা মিশ্রিত হেসে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারহান নিষ্পলক চোখে দেখছে ওকে। অনেকক্ষণ কেটে যাবার পরেও ফারহান কিছু বলছে না, তাই মাথা তুলে ফারহানের দিকে তাকালো। ফারহানের চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে বলল, তোমার কি দেখা শেষ হবে না? ফারহান দুষ্টু হেসে বলল, যেভাবে বই সেজেছ তাতে যে কারো হুঁশ উড়ে যাবে। তোমাকে আমি আর শাস্তি দেবো না, পরে দেখা যাবে হার্ট অ্যাটাক করে বসলাম। ইশারা লজ্জা পাচ্ছে। ফারহান ওর হাত দুটো নিজের 2 হাতে নিয়ে ঠোঁট ছোঁয়ালো। ইশারার সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। ফারহান হাত ছেড়ে ইশারার দিকে তাকালো। ফারহান ইশারার 2 গালে হাত রাখতেই আবেশে চোখ বন্ধ করে দেখে নিল। ফারহান ইশারার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। ইশারার বন্ধ চোখ খুলতেই ফারহান স্নিগ্ধ হেসে বলল, আজ আমি শুনতে চাই তোমার কথা, তোমার হৃদয়ের কথা, তোমার ভালো লাগা, ভালোবাসা, তোমার স্বপ্নের কথা সব জানতে চাই। তোমাকে নতুন করে জানতে চাই, বুঝতে চাই। এতদিন এমপ্লয়ি হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে জেনেছে, আজ প্রিয়তম স্ত্রীকে জানতে চাই। আজ তুমি বলবে আর আমি শুনবো। ইশারার চোখ ছলছল করছে। এমনই একটা বাসর চেয়েছিল, সে ওকে শুনবে, জানতে চাইবে, বুঝতে চাইবে। ইশারার চোখে পানি টের পেয়ে ফারহান ফিসফিস করে বলল, এই চোখে পানি নয়, আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখতে চাই। তোমার এই চোখের দ্বারাই সবসময় খুশির ঝিলিক দেখতে চাই। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তোমার এই চোখে পানি আনে, তবে তার মোকাবেলা আমার সঙ্গে হবে। ইশারা নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, ফারহানের মতো একজন স্বামী পেয়েছে। ফারহান 2 হাত প্রসারিত করে ইশারাকে জড়িয়ে ধরল। ইশারা ফারহানের বুকে নিজের মাথা রেখে 2 হাত ফারহানকে জড়িয়ে ধরে। পৃথিবীর সব সুখ যেন ইশারা পেয়ে গেছে। হঠাৎ করেই ইশারার মোবাইলটা বেজে উঠল। ফারহান আর ইশারা দুজনেই চমকে ওঠে। ফারহান ইশারাকে ছেড়ে দিয়ে বলল, এখন আবার কে কল করলো? ইশারাও ভেবে পাচ্ছে না কে কল করলো। মনে হয় অহনা, ও হয়তো মজা করছে। কিন্তু কল কেটে যাওয়ার পর আবারও বেজে উঠল। ফারহান সেটা দেখে বলল, অন্য কেউ হবে হয়তো, তুমি রিসিভ করে নাও, আমি ফ্রেশ হয়ে আসি। ইশারা কল রিসিভ করে কথা বলে নিল। ফারহান ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ইশারা চুপচাপ বসে আছে। ওর চোখ মুখ কেমন অন্যরকম লাগছে, থম মেরে আছে, গভীরভাবে কিছু ভাবছে। ফারহান ওর কাঁধে হাত রেখে বলল, ইশারা কি হয়েছে, কে কল করেছে? ইশারা কেমন চমকে ওঠে, তারপর আমতা আমতা করে বলল, কেউ না, এমনি, আমি ফ্রেশ হয়ে আসি। ইশারা ব্যস্ততা দেখিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালে ফারহান ওর হাত ধরে ফেলে। ইশারা কাচুমাচু করে ফারহানের দিকে তাকালো। কে ফোন করেছে? কে এমন বললো যে তোমার চেহারার রং পাল্টে গেল? ইশারা বলতে চাইছে না, কিন্তু ফারহানের জোরাজোরিতে বলল, সোহেল জামিনাত ছাড়া পেয়েছে। ফারহান অন্তত আজকের দিনে এমন একটা নিউজ আশা করেনি। ফারহান বলল, তাতে আমাদের কি, যাও ফ্রেশ হয়ে এসো। ইশারা ফ্রেশ হতে চলে গেল। ফারহান যতই বলুক ও নিজেও টেন্সড। ইশারা বের হয়েই ফারহানের মুখ দেখে বুঝতে পারে ও কিছু ভাবছে। ইশারা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর কাছে আসে। ইশারা ফারহানের বুকে মাথা রেখে শুয়ে আছে। ও বারবার কেঁপে কেঁপে উঠছে। ফারহান বুঝতে পারছে ও কাঁদছে, কিন্তু কিছু বলছে না।
ইশারার ভয় লাগছে। সোহেল অনেকগুলো টাকা খরচ করে জেল থেকে বের হয়েছে, ওর চাকরিটাও চলে গেছে। ও যে এত সহজে ইশারাকে ছাড়বে না তা জানে। ওর জন্য ফারহান আর ফারহানের পরিবারকে দুর্ভোগ পোহাতে হবে। ওর জন্য ফারহানও ঝামেলায় পড়বে। ফারহান ওর জন্য এত কিছু করলো আর ও ওকে সুখের মুখ দেখাতে পারবে না। ইশারা এসব ভেবেই কাঁদছে। ফারহানকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো, ওর বুকে মাথা গুঁজলো। ইশারা, শান্ত হও, তুমি কান্নাকাটি থামিয়ে নিশ্চিন্ত মনে ঘুমাও। আমি আছি তো, আমি থাকতে তোমার কিসের ভয়? কেউ তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। ফারহান ইশারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে বলছে, আজকের দিনে ইশারার চোখ থেকে পানি ঝরল। এত অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে। সোহেল, তোকে এর মূল্য দিতে হবে। তুই যদি আর কখনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমার অন্য রূপ দেখবি। ভয়ানক খ্যাসর দিতে হবে। ইশারা ঠিক করেছে ও আর জব করবে না, সংসার সামলাবে। সবাই অনেক করে বলেছে কিন্তু ওর একই কথা, সংসারে মন দেবে, নিজের হাতে সব গোছাবে। আসল ব্যাপার হচ্ছে ও সোহেলের নাগালের বাইরে থাকতে চায়। ও চায় না ওর জন্য কোনো সিন ক্রিয়েট হোক। ও চায় যারা ওর জন্য এত কিছু করলো তাদের জন্য কিছু করতে, ফারহান আর ওর পরিবারকে খুশি রাখতে। ফারহানের আজ দুপুরে গুরুত্বপূর্ণ মিটিং আছে। বাসায় বসে বসে যার প্রিপারেশন নিচ্ছে, মাথাটা ভার হয়ে গেছে। তাই উঠে এলো ইশারার কাছে, এক কাপ কফি চাইবে। ইশারা কোমরে শাড়ির আঁচল গুজে সবজি কাটছে। ফারহানের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ফারহান পা টিপে টিপে ইশারার পেছনে গিয়ে দাঁড়ায়, তারপর পেছন থেকে আচমকা জড়িয়ে ধরে ইশারাকে। ইশারা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তারপর ফারহানকে দেখে রাগী গলায় বলল, এগুলো কেমন মজা, ভয় পেয়ে গিয়েছিলাম। ফারহান মিটমিট করে হাসছে। ইশারাকে দু হাতে নিজের সাথে জড়িয়ে নিল। ইশারা ছটফট করতে করতে বলল, কি হচ্ছে এসব? আর কেউ দেখবে? এটা তোমার বেডরুম নয়। তা থেকে বউ তো আমার, বেডরুম আর কিচেনে গিয়ে এসেছে। ফারহান ছাড়ো, পরে তোমার জন্য আমাকে লজ্জায় পড়তে হবে। আরে পাশে কেউ নেই, আপু কলেজে, তন্ময় স্কুলে, বাবা ঘরে ঘুমাচ্ছে। এখানে শুধু তুমি আর আমি। ফারহান ইশারার কাঁধে ঠোঁট ছোঁয়ালো। ইশারা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার না মিটিং আছে, তুমি না তার প্রেজেন্টেশন তৈরি করছিলে? হ্যাঁ, মাথা ধরে আছে। কফি হবে সেটাই বলতে এসছে। ইশারা চিন্তিত হয়ে বলল, আগে বলবা না, তুমি গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। ফারহান চলে যেতেই ইশারা ওর জন্য কফি বানাতে শুরু করে। ফারহান কফি শেষ করতে ইশারা ওর মাথাটা টিপে দিচ্ছে। তুমি বেশি প্রেশার নিচ্ছ, এত প্রেশার নিও না। ইস, আমার বউটা কত কেয়ারিং। সামান্য মাথা ব্যথা হচ্ছে আর তিনি মাথা টিপতে শুরু করেছে। আরে ছাড়ে তো, আমি ঠিক আছে, শুধু শুধু টেনশন করছো। ফারহান জোর করে ইশারার হাত সরিয়ে নিল। ইশারা ফারহানের চোখের দিকে চেয়ে বলল, তুমি আমার জান, তোমার কষ্টে আমি কষ্ট পাবো না, আমি টেনশন করব না। ফারহান মুচকি হাসলো। ইশারা রান্না বান্না শেষ করে ফারহানকে অফিসের জন্য তৈরি করে দিচ্ছে। কলার ঠিক করে টাই বেঁধে দিল, ওর জন্য স্যুট আনতে গেল। ফারহানের মোবাইল বাজছে। ফারহান মোবাইল হাতে নিতেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে পেল। ও মেসেজ ওপেন করতেই হাত থেকে মোবাইল পড়ে গেল। ইশারা স্যুট হাতে নিয়ে ওর দিকে অবাক হয়ে চেয়ে আছে। কি এমন হলো যে মোবাইল পড়ে গেল? ইশারা মোবাইল তুলে হাতে নেয়, ফারহানের দিকে একবার চেয়ে মোবাইলের স্ক্রিনে চোখ রাখে। ইশারা চিৎকার করে ওঠে, হাত থেকে মোবাইল ফেলে দেয়। কাঁদতে কাঁদতে ছুটে বের হয়ে যায় ঘর থেকে। ফারহানের হুঁশ হয়, ও ইশারাকে ডাকতে ডাকতে ওর পেছনে যায়। ইশারা অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফারহান বারবার দরজা ধাক্কাচ্ছে। ইশারা ভেতর থেকে বলে, আমাকে একা থাকতে দাও। ফারহান আর ওকে বিরক্ত করতে চায় না, অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভ করতে করতে ভাবছে, আমার হাতে সব চেষ্টা বিফলে গেল। আমি এত লড়াই করেও ওকে সেফ রাখতে পারছি না। কম তো চেষ্টা করলাম না, কিন্তু বারবার ওর অতীত এসে ধরা দেয়। আমি হেরে গেলাম, বড্ড ক্লান্ত আমি। জানালা দিয়ে বাইরে তাকালো। যে পুরুষ নিজের বউয়ের সাথে ইন্টিমেট হওয়ার ভিডিও অন্যকে দেখাতে পারে সেই পুরুষ নয়। এখন না হয় ইশারা ওর স্ত্রী নয়, কোনো এক সময় তো ছিল। এর আগেও সোহেল বারবার কল করে আজে বাজে কথা বলেছে, সামনাসামনি অনেক কিছু করেছে, অনেক ঝামেলা করার চেষ্টা করেছে। ফারহান সব হ্যান্ডেল করেছে একাই, ইশারাকে জানতে দেয়নি কিছুই। রাতে বাড়িতে ফিরে ইশারার দেখা নেই, নানা বাহানায় ওর কাছে থেকে ওর ঘর থেকে দূরে থাকছে। মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। ইশারা বারান্দায় দাঁড়িয়ে আছে, ফারহানের পায়ের শব্দ পেয়ে দ্রুত চোখ মুছল। ফারহান ওকে ধরতে গেলে ইশারা সরে যায়। ফারহান বিস্ময় নিয়ে চেয়ে আছে। ইশারা চোখ মুছে বলল,
ছবে না আমায়, এভাবে বাঁচতে পারবো না, একটা ডিসিশন নেওয়া জরুরি। ফারহান জোর করে ইশারাকে জড়িয়ে ধরল। ইশারা, এসব বলো না। এখানে আমার দোষ কোথায়? আমাকে কিসের শাস্তি দিচ্ছ? তুমি না কথা দিয়েছিলে আমায় কখনো কষ্ট দেবে না। আমি কি করব? শৈল আমাদের ভালো থাকতে দেবে না। তোমার খারাপ লাগছে না? তোমার কষ্ট হচ্ছে না? না, কারণ আমি জানি আমার আগে তুমি অন্যের বলছিলে। আমি তো তোমার অতীত মেনেই তোমাকে ভালোবেসেছে, বিয়ে করেছে। আমি পুলিশ কমপ্লেন করব, তুমি চিন্তা করো না। 7 দিন পর শীতকালে সারাদিন ঝুম বৃষ্টি হচ্ছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। ফারহান আর ইশারা কম্বলের ভেতরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। ফারহান টিভিতে খেলা দেখছে, ইশারা মোবাইলে ব্যস্ত। হঠাৎ একটা পিকচার দেখে ভয়ে আঁতকে উঠল। ভয় পেয়ে ফারহানকে খিঁচে ধরে। ফারহান ওকে এভাবে দেখে হকচকে ওঠে, ওর হাত থেকে মোবাইলটা নেয় ব্যাপারটা বোঝার জন্য। ওর এক রিলেটিভ একটা পিকচার পাঠিয়েছে, সোহেলের পিকচার। ওর বলতে ওর ডেড বডির, সারা শরীর রক্তাক্ত, চোখে মুখে ছুরির আঘাত, চেহারা নষ্ট হয়ে গেছে। কেউ দেখলেই চিনতে পারবে না, এতটা বিকৃত ধারণ করেছে যে কেউ ভয় পেয়ে যাবে। চোখ উল্টে আছে, জিভ বের করে আছে, হাত পা সারা শরীরে ক্ষত। সব ক্ষতই ছুরি কিংবা ধারালো কোনো অস্ত্র দিয়ে মনের খায়েশ মিটিয়ে করা হয়েছে। হাতের রগ কাটা হয়েছে বোঝা যাচ্ছে স্পষ্ট, কারণ সেখানে রক্ত জমাট বেঁধে আছে। বুকের দিকটা ভয়ানকভাবে কেটেছে, মনে হচ্ছে হৃৎপিণ্ড বের হয়ে গেছে। পায়ের রগও কাটা। কতটা নির্মম মৃত্যু! ফারহান চোখ সরিয়ে নিল। ইশারা কাঁপছে। ফারহান নিজেও চিনতে পারতো না যদি না সেখানে লেখা দেখতো এটা সোহেল। ফারহান ইশারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মনে হচ্ছে ভয়ঙ্কর কারোর সঙ্গে পাঙ্গা নিয়েছিল, তাই ওর এই হাল করেছে। জানি না কার ক্ষতি করতে গিয়েছিল। পাপ কেউ ছাড়ে না। ও ওর প্রাপ্য শাস্তি পেয়েছে, তুমি ভয় পেও না। ফারহান বাইরের দিকে তাকালো, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। তারপর মুচকি হেসে মনে মনে বলল, ইশারার ক্ষতির কথা না ভাবলেই পারতে, হয়তো জীবনটা অকালে হারাতে হতো না। হঠাৎই ঝুম বৃষ্টি থেমে গেল। তারপর শুরু হলো হালকা ঝিরিঝিরি বৃষ্টি। রাত বাড়ছে, বৃষ্টির সুগন্ধি ঘ্রাণ বাতাসে ভাসছে।